নমস্কার। আমি একজন লেখক। অনেক দিন ধরে চেষ্টা করছি একটা ভূতের গল্প লেখার, কিন্তু কোনো মতেই প্লট পাচ্ছি না। হাজার হাজার ভূতের গল্প লিখলেও আজ অবধি কখনো একটা জীবিত ভূতের দেখা পাইনি। জল, আবহাওয়া পরিবর্তন ও নতুন গল্পের প্লট পাওয়ার আশায় আজকে আমি যাচ্ছি কুসুমপুরে। কুসুমপুরে আমার এক দিদির বাড়ি, অনেক দূরের সম্পর্ক। দাদা টিকিটটা। কুসুমপুর 20 টাকা। কুসুমপুরে কোথায় যাবেন? কুসুমপুরে 2টো স্টপেজ আছে। জোড়া কবরতলা। হ্যাঁ, আপনি কি বলছেন? মাথা ঠিক আছে তো? না না না, ওখানে বাস থামবে না। কেন দাদা, কি হলো? আপনি জানেন না, জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় দাদা। বাস হয় আগের স্টপেজে, নয়তো পরের স্টপেজে দাঁড়াবে। ওখানে রাত হলেই ওরা বেরিয়ে আসে। কবরের তলা থেকে লাশ টেনে বের করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। হবে না দাদা, আপনি আগের স্টপেজে বা পরের স্টপেজে নেমে হেঁটে চলে যাবেন, কেমন? আর যদি আপনার প্রাণে ভয় না থাকে তবে। এটা শোনার পর থেকে আমি একটু বেশি আগ্রহী হয়ে পড়ি জোড়া কবরতলায় নামার জন্য। একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু হোক বা না হোক, কবরে ঘুরতে ঘুরতে যদি কোনো প্লট মাথায় আসে, সেটাই বা কম কিসের? আর যদি ভাগ্য ভালো থাকে কিছু দেখা পেলেও তো পেতে পারি। একটু নামিয়ে দিন না দাদা, বৃষ্টি হচ্ছে, কতটা হাঁটতে হবে? না না দাদা, হবে না। আপনি হয় আগের স্টপেজে নয়তো পরের স্টপেজে নেমে যাবেন। কি আর করব, অগত্যা আগের স্টপেজেই আমায় নামতে হলো। নামার সাথে সাথেই কন্ট্রাক্টর আমাকে ফিসফিস করে বলল, আপনি এটা দিয়ে চলে যান, একটু ঘুরপথ হবে, কিন্তু এটাই ঠিক হবে। নয়তো আপনাকে হয়তো পরের দিন আর বেঁচে ফিরতে হবে না। জ্বালা, ভেতরের রাস্তা তো আমি জানি না। দূর বাবা, তার থেকে ভালো হয় আমি ওটা দিয়েই চলে যাই। একটু এগুলোই তো জোড়া কবরতলা। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, প্রায় ভিজে গেছি। হাঁটতে হাঁটতে হঠাৎ ওই জোড়া কবরতলা দিয়ে ভূতের গল্প সাজাবার চেষ্টা করছি। আসলে রাস্তার দুপাশে দুটো কবরস্থান আছে, তাই জায়গাটার নাম জোড়া কবরতলা। ঠিক জোড়া কবরতলার সামনে আসতেই দেখি রাস্তার সামনে দাঁড়িয়ে আছে একটা লোক। হাতে তার একটা লাঠি আর একটা ছোট্ট হারিকেন। আমাকে দেখে লোকটা বলে ওঠে, আরে আরে, এদিকে কোথায় যাচ্ছ? ভয়ে তো মানুষ ওইদিকে যাতায়াত করে না। যাচ্ছি রতনবাবু, রতন মাস্টারের বাড়ি, আমার দিদির বর অর্থাৎ জামাইবাবু। এটা দিয়ে যেতে সুবিধে হবে তাই। ও হো হো, তুমি তো নতুন, তাই তুমি ওইদিকে যাচ্ছ। মানুষ ওই পথ সাধারণত এড়িয়েই চলে। এই তো আপনি আছেন দিব্যি, তাছাড়া মানুষ এমনি এমনি ভয় পায়। দেখো ভাই, এমনি এমনি কেউ ভয় পাবে এমনটা তো হয় না। ভয় পাওয়ার একটা কারণ থাকে। আর আমি এমনি এমনি দাঁড়িয়েও নেই এখানে। আমিও দাঁড়িয়ে আছি, তারও একটা কারণ আছে। সবাই ভয় পালিয়েছে, আমি রয়ে গেছি। কি কারণ? শুনবেন? ভয় পাবেন না তো? দিনে একটা করে আমি ভূতের গল্প লিখি। আজ অব্দি কতবার যে ইচ্ছে হয়েছে একটা সাক্ষাৎ করার, কিন্তু আজ অব্দি কখনো হয়ে ওঠেনি। আমি কিনা ভয় পাবো? অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে তার আগে আমি একটা বিপদে পড়েছি। আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হতো। কি বিপদ? আপনি আপনি একটিবার চলুন আমার সাথে। আমাকে একটু সাহায্য করুন। সবাই পালিয়ে গেছে জানেন, আমাকে ছেড়ে। আমাকে ভূতের ভয় ওখানে রেখে সবাই পালিয়ে গেছে। ব্যাপারটা একটু খুলে বলুন তো। হ্যাঁ, আরে আমার সাথে আসুন না। এই তো যেতে যেতে বলছি, আসুন। লোকটা আমার সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে, তো এই কবরতলা থেকে রাত্রিবেলা বেরিয়ে আসে কিছু পিশাচ। তারা মাটির তলা থেকে লাশ টেনে বের করে চিবিয়ে খায়। আমি ঘটনা শুনে বেশ গন্ধ পাচ্ছি একটা ভালো গল্পের। মনে মনে ভাবছি বেশ ভালোই হয়েছে, একটা গল্পের প্লট অন্তত পাওয়া গেল। ততক্ষণে আমরা চলে এসেছি একটা কবরের সামনে। মাটি অর্ধেকটা খোঁড়া হয়েছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখুন, ওইখানে ওই লাশটা রেখে মাটি চাপা দিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে লাল কাপড়, নয়তো ওই লাশ চিবিয়ে চিবিয়ে ওই পিশাচ খাবে। আপনি আপনি যদি একটু লাশটা ওখানে ফেলে
মাটিটা চাপা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি অবাক হলাম। আচ্ছা, বিপদে পড়লাম তো। হঠাৎ একটা দমকা বাতাসে সাদা কাপড়ে মোড়া লাশটার কাপড়টা সরে গেল। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনে পড়ে আছে মহেশের লাশ। ভয় ভয় আমি মহেশের দিকে তাকালাম। ঠিকই ধরেছ, ওটা আমারই লাশ। আসলে আমাকে ওরা নিয়ে এসেছিল, এসে বসে বসে একটু তরল পান করলো। আমি তখন ওদের বলি যে তাড়াতাড়ি কাজটা সারতে। তো ওরা আমাকে দেখে ভয় পেয়ে সবাই পকার পার। এবার আমার লাশটা তো এইরকমই পড়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মহেশের লাশ পড়ে আছে আর আমার সামনে মহেশ দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বাতাসে ভেসে আমার কাছে এগিয়ে এসে বলে, লাশটা মাটিতে পুঁতে দাও, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে আসবে। তাড়াতাড়ি করো। ততক্ষণে আমার আর কাণ্ডজ্ঞান নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ভীষণই ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে দৌড়তে চেষ্টা করি। চলে যেও না, আমাকে সাহায্য করো। চলে যেও না। এই পথিক আমাকে সাহায্য করো আমায়। দিদি, দরজা খোল দিদি। আমার সাথে আজকে যেটা হলো আমি বলতে পারবো না। তাড়াতাড়ি দরজা খোল দিদি। দিদি দরজা খুলতেই আমার ধরে প্রাণ এলো। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে বসে আছি। জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। তখনও বৃষ্টি পড়ছে। কখনো ভাবিনি সামনাসামনি এইভাবে কোনো কিছু দেখব। সারা জীবন আমার এই অভিজ্ঞতার কথা মনে থাকবে, কখনো ভুলতে পারবো না। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ভালোই একটা গল্পের প্লট পেয়ে গেছি। কিন্তু তখনই দেখি জানলার সামনে দাঁড়িয়ে আছে সেই মহেশ। তার শরীর এখন প্রায় ক্ষতবিক্ষত। আমি তো বলেছিলাম তোমাকে আমাকে সাহায্য করতে, করলে না তুমি। ওরা আমার লাশটাকে টেনে ছিঁড়ে খেয়েছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়। তোমাকে আমি ছাড়বো না। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওটাই তো সব থেকে বড় ভুল হয়েছে। কিচ্ছু করনি তুমি। এই বলে হাত দুটো বের করে জানলা দিয়ে এগিয়ে দেয় আমার দিকে, আমাকে ধরার চেষ্টা করে। না 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 না, কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটে। তখন আমায় ধরতে পারে না, চিৎকার করে ওঠে মহেশ। না 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 না। আমি দেখি আমার গলায় হনুমানজির লকেট থেকে আলোক জ্যোতি বেরিয়েছে। সেই প্রতিরোধ করছে ওই অপশক্তিকে। তারপর আমি ভয় জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালবেলা চিৎকারে যখন ঘুম ভাঙে, বেরিয়ে এসে দেখি ওদেরই ভুল। ওরা কেন সময় মতো মাটিতে চাপা দিল না মহেশের দেহটা? এবার মহেশের ওই ছিন্ন ভিন্ন দেহটা মাটি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাকে দেখেই আমার জামাইবাবু বলল, আরে আর বলো না, বড় একটা বিপদ হয়েছে আমাদের এই গ্রামে। জোড়া কবরতলায় কদিন ধরে লাশ টেনে ছিঁড়ে বার করছে মাটি থেকে। আমার তো মনে হয় শেয়াল কুকুর কিংবা সবাই যে বলছে না এটা কোনো অপশক্তির কাজ, মানে প্রেতাত্মা। আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। আপনি একটু চলুন দাদা, আপনি দাঁড়িয়ে থাকলে সবাই মনে সাহস পাবে। হ্যাঁ চলুন। কবরতলায় আমরা সকলেই গেলাম। গিয়ে দেখি ঠিক যে স্থানে কাল রাতে আমি এসেছিলাম সেখানে মহেশের রক্তাক্ত দেহটা পড়ে আছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। প্রথম দিন ভয় পেলেও দ্বিতীয় দিন আমি ভয় পাই না, কারণ আমি জানি আমার গলায় বজরংবলীর লকেট আছে। মহেশ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি একটু সাহস দেখিয়ে বাঁকা হাসি হেসে বলি, কিচ্ছু করার ক্ষমতা নেই। কাউকে ছাড়বো না আমি।
কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কি করবে, করে দেখাও। কিচ্ছু করতে পারবে না। আমি বুঝতে পারি এই চ্যালেঞ্জটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। সেদিন আমি সময় মতো শুয়ে পড়ি। পরের দিন যখন উঠি তখন ঘরে চিৎকার শুরু হয়ে গেছে। এ আবার কি সর্বনাশ হয়ে গেল গো, এ আবার কি সর্বনাশ হয়ে গেল, হায় 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 হায়। এই তো দেখছি দুটো গরুকে ক্ষতবিক্ষত করেছে। না না, এবার একটা কিছু ব্যবস্থা নিতেই হবে। আমি বলছি তো, এটা সেই কবরের প্রেতের কাজ। সামনে গিয়ে যা দেখি তাতে বুঝতে পারি কাল রাতে দিদিদের দুটো গরুকে কেউ এসে শতচ্ছিন্নভাবে কামড়ে ফেলে রেখে গেছে। সেই বিভৎস দৃশ্য দেখে আমিও ভয় পেয়ে যাই। তবে কি মহেশ? এরপর থেকেই শুরু হয় সেই গ্রামে একটার পর একটা ঘটনা, রক্তাক্ত লাশ পাওয়ার ঘটনা। সেদিন রাতে হঠাৎ এই পাশের বাড়ি থেকেই চিৎকার শুরু হয় মাঝরাতে। চিৎকার শুনে আমি জামাইবাবু ছুটে যাই সেখানে। আমি সত্যি বলছি বাবু, আমি দেখেছি ওকে। কি দেখেছো তুমি? আমি দেখেছি মহেশকে, মহেশের প্রেতাত্মাকে। সে সে এগিয়ে আসছিল আমার দিকে। কি বলছো তুমি? সত্যি বলছি বাবু, আমি সত্যি বলছি। এমন সময় হঠাৎই তাদের বাড়ির পেছন দিক থেকে গরু চিৎকার করে ওঠে। সেই গরুর শব্দ শুনে আমরা যখন গোয়াল ঘরে যাই, সেখানে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলে চমকে ওঠে। সেই প্রতিবেশীদের একটা গরু মাটিতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে, আর ঘরের এক কোণ থেকে বেরিয়ে আসছে মহেশ। আমার ক্ষমতা দেখতে চেয়েছিলি, নে, এবার দেখ। এই বলেই মহেশ লাফিয়ে পড়ে জামাইবাবুর ওপর। জামাইবাবু চমকে উঠে পড়ে যায় মাটিতে। আমি কি করব বুঝতে পারি না। সে যতক্ষণে জামাইবাবুর ওপর চেপে বসেছে, হাত দিয়ে শক্ত করে ধরেছে জামাইবাবুর গলাটা। আমি সঙ্গে সঙ্গে আমার গলা থেকে সেই মালা খুলে মহেশের সামনে ধরি। চিৎকার করে চোখের সামনে থেকে মহেশ অদৃশ্য হয়ে যায়। আমার জামাইবাবু উঠে দাঁড়ায়। আমরা যে যার ঘরে চলে আসি। গ্রামের বটতলায় সকালবেলা একটা সভা বসে। আমিও কালকে রাতে যেটা দেখেছি সেটা দেখে চমকে গেছি। কিন্তু এইসব যে কি হচ্ছে, এর কোনো প্রতিকার মানে কারোর কি জানা আছে? ক্ষণিকের প্রতিকার হচ্ছে কিছু তাবিজ ধারণ করা, কিন্তু আমাদের দরকার সব সময়ের জন্য এই বিপদ থেকে উদ্ধার হওয়া। কি করা উচিত তাহলে? গ্রামের বটগাছের তলায় এই সকালবেলায় একটা সভা বসে। আমি তখন ভাবছিলাম আমি কি আমার সাথে হওয়া ঘটনাগুলো বলবো নাকি বলবো না। অবশেষে আমি বললাম, আমি কিছু বলতে চাই। আমি প্রথমটা বুঝতে পারিনি এত বড় বিপদ ঘনিয়ে আসবে। আসলে সেদিন আমার সাথে হওয়া সমস্ত ঘটনার কথা আমি বলি। সকলে চমকে ওঠে। এটা আগে বলনি কেন? আমরাও তো আপনাকে এতদিন ধরে বলে আসছি, আপনি আমাদের কথা বিশ্বাসই করছেন না। কিন্তু এর পেছনে কি আছে না জেনে কি প্রতিকার করা যেতে পারে? আজ রাতে আমরা চেষ্টা করতে পারি মহেশের সাথে কথা বলে ব্যাপারটা সম্পর্কে জানার। তার সাথে আমরা পাশের গ্রামের তান্ত্রিক বাবাকেও ডেকে আনতে পারি। উপায় একখানা একটা বেরিয়ে আসবে ঠিকই, যে করে হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা হোক। রাতের বেলা সেদিন কবরস্থানে আমরা সকলে উপস্থিত হই। আমি ভীষণই ভয় পেয়েছিলাম। এখানে একটা ভয়ঙ্কর রকম অপশক্তির গন্ধ পাচ্ছি। কিছুক্ষণ পর হঠাৎই ঝড় শুরু হয়। যেন ঝড়টা শুরু হয়েছে শুধু কবরস্থানকে কেন্দ্র করেই। চারপাশে শুকনো পাতা ধুলো উঠতে থাকে। এইসব কি হচ্ছে? বাবা, আপনি কিছু করুন। হঠাৎ আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে মহেশের আত্মা। কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে পারবে না। ওই যে মহেশ। তার মানে সবকিছু মহেশ করছে। আমাকে এর আত্মাকেই শান্ত করতে হবে। না 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 না, সবকিছু আমি করিনি, সবকিছু আমি করিনি। আমার আমার ওই লাশটা খেয়েছে ওই কে?
একটু অপেক্ষা করো, দেখতে পাবে। আমি শুধু ওর কাছে সাহায্য চেয়েছিলাম, ও আমাকে সাহায্য করেনি। ওর জন্যই আমি এত কষ্ট পেয়েছি, ওর জন্যই আমি এত কষ্ট পেয়েছি। ওকে আমি ছাড়বো না। শান্ত হও, তুমি শান্ত হও। ওই সময় যে কারণেই ভয় পেয়ে যাওয়া উচিত। তান্ত্রিক বাবার কথা শেষ হওয়ার আগেই হঠাৎই একটা কবরের নিচ থেকে বেরিয়ে আসে একটা লম্বা বা কালো হাত। আস্তে আস্তে পুরো শরীরটা বেরিয়ে আসে, লম্বা কালো, তার চেহারা লম্বা লম্বা। হাত পা এই হাতের সাহায্যে একটা কবর সে খুঁড়ে ফেলে আর কবরের তলা থেকে বের করে আনে একটা মরা পচা লাশ। সে বিভৎস চিৎকার করে সেই লাশটা চিবিয়ে খেতে শুরু করে। সেদিনও আমার লাশটা ঠিক এইভাবেই ছিঁড়ে খেয়েছিল বাবা। সেই চিৎকার শুনে ভয় পেয়ে যায় সবাই। এরা কবরের পিশাচ, এরা কবরের বাইরে যেতে পারে না। কবরের ভেতরে থাকা মানুষ এবং মৃতদেহ এদের খুব প্রিয়। তবে মৃত লাশকে এরা টেনে বার করে খায়। ততক্ষণ সেই পিশাচ এগিয়ে আসতে শুরু করেছে আমাদের দিকে। আজ সকলে আমার মতো কষ্ট পেয়ে মারা যাবে, তা আমি কোনো মতেই হতে দেব না। আমাদের সামনে তান্ত্রিক বাবা তার ঝোলা থেকে বার করলো কিছু জিনিস। সেই জিনিস হঠাৎই সেই পিশাচের দিকে ছুড়ে দিল আর সঙ্গে সঙ্গে পিশাচটা চিৎকার করে মাটির ভেতর প্রবেশ করলো। তাড়াতাড়ি চলো, ওই জায়গাটা আমাকে মায়ের বস্ত্রের এই কাপড় ত্রিশূল দিয়ে বন্ধ করতে হবে। কবরে এইসব হচ্ছে শুনেই আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি চলো। আস্তে আস্তে কবরের পরিবেশ শান্ত হয়ে গেল, তার সাথে মহেশের আত্মা। বাবা বাবা আমাকে এই জীবন থেকে মুক্তি দিন, মুক্তি দিন বাবা, আমাকে এই জীবন থেকে আমাকে মুক্তি দিন। মহেশ কাতর আবেদন করলো তান্ত্রিকের কাছে। তথাস্তু, তুমি এই জগতের মায়া ত্যাগ করো। চোখের সামনে মহেশের আত্মা বাতাসে মিলিয়ে যায়, সব শান্ত হয়ে যায়। আমি চলে আসি বাড়িতে। এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।